ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তার কারণ হচ্ছে যে অবজারভেশন, যে পরিস্থিতি, তাতে করে অনেকেই প্রশ্ন করছেন বা অনেকে বিরূপ মন্তব্য করছেন যে 2009-এর প্রাইমারি ম্যাটারে নতুন করে নিয়োগ হবে কিনা সেটা নিয়ে একটা বাকবিতণ্ডা লেগেই আছে। তো নতুন করে কাট অফ ডেটের পর আর কারো চাকরি হতে পারে কিনা সে বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা রাখবো। বিস্তারিত জানুন এই ভিডিওতে। এবং পাশাপাশি গতদিনই আমরা ফিরদৌস শামীম বাবুর একটা 17 মিনিটের একটা কনভারসেশন দিয়ে একটা ভিডিও করেছি, সেখানে চাকরি হতে পারে বলে আমরা মন্তব্য করেছিলাম, কিন্তু আদতে সেটা কতটা কঠিন বা আমাদের মতামত কি সেটাই জানাবো। আমি আবারও বলছি, এই ভিডিওটা যদি আমাদের খেলাফ হয় বা আমাদের কথা মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে সব থেকে বেশি খুশি হব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন 2009-এর ম্যাটারের ক্ষেত্রে ডিনোভো এক্সামিনেশন হয় এবং তার রেজাল্ট সম্ভবত 2020-21 সালে গিয়ে প্রকাশিত হয়। তো একজন কমেন্ট সেকশনে আমাদের লিখেছে, হাইকোর্ট বা গাঙ্গুলির কাছে যাওয়ার কি আছে, প্রথম লিস্টে জব হবার পরে নেক্সট ওয়েটিং থেকে লিস্ট দেবে, নেক্সট ওয়েটিং লিস্ট থেকে লিস্ট দেবে, এটাই নিয়ম হওয়া উচিত। এটা অন্যায় নিয়োগ। আমার স্কোর 28.37, ভেবেছিলাম নেক্সট লিস্ট দিলে নাম আসবে, কিন্তু যেভাবে অন্যায় হচ্ছে জীবনেও নাম আসবে না। তো প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি এসএমএস করেছেন, যে ব্যক্তি কমেন্ট করেছেন, তিনি হয়তো রুলস সম্পর্কে কোনো ওয়াকিবহল নয়। তার কারণ হচ্ছে কোন প্রেক্ষাপটে জাস্টিস আশিস মন্তাসার বা জাস্টিস গাঙ্গুলি অর্ডারগুলো দিয়েছিল সেগুলো বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস কী বলছে, 2001-এর যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে পরিষ্কার যেটা উল্লেখ রয়েছে যে একটা মেধা তালিকা প্রকাশিত হবে, সেটার পরে একটা 5% অ্যাডিশনাল প্যানেল লিস্ট প্রকাশিত হবে। আর যতদূর নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে আমি যেটা জানি সেটাতে বা অন্যান্য ডিপিএসসির ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা কিন্তু মূল তালিকা এবং তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল তালিকা দিয়েছে। এবং এইখানে যেটা বিষয় যে 2021-এ ধরুন বা অক্টোবর 22-এ ধরুন, যদি বা 21-এই সম্ভবত প্যানেল বেরিয়েছিল, মূল প্যানেল ডিনোভো এক্সামিনেশনের পরে, তো তারপরে এর একটা না ভ্যালিডিটি থাকে। তো যদি কোনো প্রার্থীকে তার মধ্যে যদি তার গ্রিভান্সগুলো বা তার অভিযোগগুলো যদি দেখে যে না আমার এই অভিযোগগুলো রয়েছে, আমার প্যানেলে আসতে পারছি না, তার একজন মামলাকারী হতে গেলে তো তার কিছু গুণাবলী দরকার। সেটা হচ্ছে তাকে কনসাস হতে, মামলা সম্পর্কে আগে থেকে জানতে হবে যে আমার এই অভিযোগ, আমি কোর্টের কাছে দ্বারস্থ হতে পারি কিন্তু উইদিন 1 ইয়ার, অর্থাৎ প্যানেল ভ্যালিডিটি শেষ হওয়ার 1 বছর আগেই, মানে 1 বছর হয়ে যাওয়ার আগেই আমাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। এই যে প্রার্থী কমেন্ট করছে, তিনি সেটা জানতেন না। তিনি অভিযোগ করছেন বিচারপতিদের বিরুদ্ধে, কিন্তু তার যে ফল্ট, যে তাকে 1 বছরের মধ্যে কোর্টে দ্বারস্থ হতে হবে, সেটা তিনি জানেন না। আর এই সমস্ত রিক্রুটমেন্ট বডি তারা তো অন্যায় বেনিয়ম অনিয়ম করছে, তার জন্য জাস্টিস পেতে গেলে কোথায়, বাড়িতে বসে থাকলে হবে? আপনাকে কোর্টে ছুটতে হবে। কোর্টে আপনি ছোটেননি, এখন আপনি সে গালিগালাজ শুরু করে দিয়েছেন, তো সেটা তো আর পসিবল না। তো জাস্টিস আশিস মন্তাসার কেন এই অর্ডারটা দিয়েছিল বা জাস্টিস গাঙ্গুলি কেন অর্ডারটা দিয়েছিল, তার প্রথম পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই ধরনের 1000টা অবজারভেশন আছে, হাজারটা জাজমেন্ট আছে যে মামলাকারীদের চাকরি হয়। তো সার্টেন এই যে জায়গাটা, সেদিনকে আমি নিজে কোর্টে উপস্থিত ছিলাম, তো অনায়াসে জাস্টিস আশিস মন্তাসা পরিষ্কার বলছেন যে আমি এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমার কি করা উচিত। তো 2022-এর মেবি কাকলি মণ্ডলের মামলা করা, তো সেই মামলার ক্ষেত্রে তিনি ডিপিএসসিকে বলেন যে এই বেনিয়মে করে গোটা প্যানেল আমি বাদ দেবো, নাকি সেখান থেকে আজকে আমি যারা মামলাকারী এসে তাদেরকে চাকরি দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে একটা কনসার্ন হয়, কনসার্ন মানে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে হয়। আর কোর্ট কি করে বুঝবে? কোর্ট তো এটা জানে যে যারা মামলা করার তারা নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হয়ে গেছেন, কারণ 21-এ যদি প্যানেল বেরোয়, তার 22-এ তার ভ্যালিডিটি শেষ, তার মধ্যে নিশ্চয়ই তারা কোর্টে এসছেন, বা তার ক্ষেত্রে তো পরবর্তী ক্ষেত্রে তিনি আরও 2 বছর বাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ যেদিকে জাজমেন্ট হয়েছে সেটা 2024 সাল 2024 সাল, তার মধ্যে যাদের গ্রিভান্স ছিল, অভিযোগ ছিল রিক্রুটমেন্ট নিয়ে, বা আমার নাম্বার বেশি বা নাম্বার কম, তারা নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হয়েছেন। এটাই তো কোর্ট বুঝবে যে একজন সচেতন একজন নাগরিক বা সচেতন একজন প্রার্থী, তার বিষয়ে যে বিষয়গুলো থাকা উচিত, তো তাদের সে কোর্টের মধ্যে এসে, এবং সেই দিনকে তিনি 25/2024 তারিখে কাট অফ ডেট ফিক্সড করেছেন। তো তারা নিশ্চয়ই ওয়াকিবহল গোটা বিষয় সম্পর্কে। তো সেগুলো তারা না জেনে তারা অভিযোগ করছে বিচারপতিদেরকে। তার কনসার্ন অর্ডার মানে কি? কনসার্ন অর্ডার মানে দুই পক্ষের একটা সমঝোতা, যার জন্য চাকরির রাস্তা বেরিয়েছে। আবার নতুন করে প্যানেল বাতিল করলে আর কোনোদিন এই নিয়োগ হতোই না, যা নিয়োগ হচ্ছে এটাও সম্পন্ন হতো না। তো নিজের জায়গায় অবস্থানে কেউ অটুট থেকে আমি বাড়িতে বসে আমি ন্যায় বিচার পাবো সেই আশা এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বিচার ব্যবস্থা, সেটা সে কথা বলে না। বিচার কোর্ট কেন রয়েছে?
কোর্ট কেন রয়েছে? কোর্ট এই কারণে রয়েছে আপনার জাস্টিস সেখানে গিয়ে হবে, যা বিচার সেখানে গিয়ে হবে। তো আপনার অভিযোগ নেই কিছু নেই, আপনি বাড়িতে বসে আছেন, কী করে আপনার বিচার হবে? যাই হোক, এটা একটা ফান্ডা গেল। দেন দ্বিতীয় বিষয় আসি। তো সেক্ষেত্রে একটা কমেন্ট আপনাদের দেখলাম, দ্বিতীয় কমেন্ট হচ্ছে, এটা কি নতুন নিয়ম হচ্ছে নাকি যে প্রথম লিস্ট দেওয়ার পর নেক্সট লিস্ট দিতে গেলে কোর্টে যেতে হবে? প্রথম কথা, নেক্সট লিস্টে কিসের দেবে? দুটো হয় মেধা, একটা মেধা তালিকা, একটা 5% অ্যাডিশনাল প্যানেল। এটা গেজেট বলছে, এটা পিটিএ রিক্রুটমেন্ট রুলস বলছে। সে রুলস সম্পর্কে জানে না, তার জন্য ভাবছে যে অ্যাডিশনাল লিস্ট দিয়ে যাবে। বাট অ্যাডিশনাল লিস্ট দেওয়ার কোনো প্রভিশন রিক্রুটমেন্টে নেই, মানে গেজেটে উল্লেখ নেই। ভালো করে গেজেটটা পড়ে দেখুন, ওখানে কোনো কিছু উল্লেখ নেই। অথবা আপনি ফ্রেঞ্চ সিটার, আপনি বাড়িতে বসে আছেন, আপনি জানেন না কিছু, আপনি ফ্রেঞ্চ সিটার। পরবর্তী ক্ষেত্রে কী বলেছে, তাছাড়া কোর্টে আমরা গেছি, তো দেখুন পরে আবার গেছে, কখন গেছে না 2024 যখন কাট আউট ডেট ফিক্সড হয়ে গেল তার 5 দিন পরে গেছে। তা আমি কেস করেছি 5 দিন পরে, কিন্তু সেটার কোনো ভ্যালু নেই। তো ভ্যালু থাকবে কী করে? কারণ প্যানেলের ভ্যালিডিটি 1 বছর থাকে বস। আপনাকে তো 1 বছরের মধ্যে আপনি তো সচেতন মামলাকারী হতেন, তাহলে 1 বছরের মধ্যে আপনি কোর্টে আসতে হতো আপনাকে। প্যানেলের ভ্যালিডিটি শেষ, প্যানেল এক্সপায়ার করে গেছে, আপনি কোর্টে গিয়ে কী করবেন? তো আপনার জায়গা থেকে আপনি ভুল ডিরেকশনে গিয়েছেন। আপনি যেই দেখেছেন কিছু একটা রায় হয়ে গেছে, আপনি তার 5 দিন পরে গেছেন। আপনি শুধুমাত্র কি বলবো, এখানে আপনার ওই মেধা এটা সেটা ওটা বলছেন না, তো ওইগুলো বলে কোনো লাভ হবে না। কারণ কোর্ট অনেকটা সময় দিয়েছে, আর এগুলো সুপ্রিম কোর্টে একাধিক জাজমেন্টও রয়েছে। এরকম কনসার্ন অর্ডার হয়, কনসার্ন অর্ডার তো আজকে নতুন নাকি যে হুট করে গিয়ে ওখানে বসিয়ে দিয়েছে, তা নয়। এই জাস্টিস রাশের মান্তা স্যার এই জিনিস চলতে পারে না দীর্ঘদিন ধরে 2009 মাঠে, তার একটা মীমাংসার রাস্তায় তিনি এসেছেন যে এই মীমাংসাটা হলে যত পিটিশন আছে সবাইকে দিয়ে দাও। তো সেই জায়গায় আপনি এনরোল করতে পারলেন, আপনি নিজের ফল্ট দেখতে পাচ্ছেন যে আপনি প্যানেল এক্সপায়ারি করার পর আপনি মামলা করেছেন, প্যানেল ভ্যালিডিটি শেষ হওয়ার পর আপনি কোর্টের দ্বারস্থ হয়েছে। তো কোর্ট সেক্ষেত্রে কী করবে? যারা বাড়ি বসে আছে, বাড়ি থেকে তুলে নিয়ে কোর্টে চাকরি দেবে নাকি? তো এটা গেল। দেন যদি ইচ্ছে থাকতো তাহলে তো পরে যারা কেস করেছিল তাদের নিয়ে মেরিট লিস্ট, আরে পরে বলতে কত পরে তো গতকালও যদি কেউ মামলা করে 2025 সালে এসে, 26 সালে, 27 সালে, ধরবে কোথার থেকে? 30 সাল পর্যন্ত মামলা চলছে, ধরবে সেকে 30 সালে গিয়ে ধরবে? এটা হয়? এটা একজন বিচারপতি কি করে বুঝবে যে 30 সালে গিয়েও মামলা হবে, 29 সালে গিয়েও মামলা হবে? সেটা তো হতে পারে না। দিতে পারতো, কিন্তু অন্যায় করে ইচ্ছা থাকলে যা হয় সেটাই করলো কোর্ট বা রাজেশের মান্তা। তো এখানে তো বেসিক্যালি প্রথম কথা, রাজেশের মান্তার অর্ডারই এটা নয়, এটাই সে সম্পর্কে জানে না হয়তো। জাস্টিস গাঙ্গুলির অর্ডারটা সেটাকে ফরওয়ার্ড করেছে রাজেশের মান্তা স্যার, আর তাও সুপ্রিম কোর্টের প্রভিশনটাকে সামনে রেখে। তো এখানে শুধুমাত্র অন্যায়ভাবে বিচারপতিদের দাগিয়ে দেওয়া হচ্ছে। তারা ওই জায়গাটা থেকে কি করবে? প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, যারা কোর্টে তার মধ্যে এসে তাদের সবাইকে চাকরি দিয়েছে যারা মামলা করেছে। ইভেন 24 সাল পর্যন্ত এরা মামলা করেছে, তাদের চাকরি দিয়েছে। কারণ ওই দিনটায় অর্ডার হয়েছিল বলে, ওই দিনটায় একটা কনক্লুশনে এসেছিল বলে 25/4/2024 তারিখ ধরা হয়েছিল, যার জন্য জাস্টিস আসলে ওই পর্যন্ত যত রিট ফাইল আছে সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে যদি না সে তারা আছে ফেন্স সিটার, বাড়িতে বসে আছে, ঘুমন্ত প্রাণী তারা, এই ছাড়া তো আর কিছু বলার জায়গা নেই। যদিও অ্যাডভোকেটটা অনেক প্রলোভন দেখাবেন, এই করবেন তা করবেন, যে হয়ে যাবে, বাট এত বড় একটা মাইল ফলকের মতন জাজমেন্ট, সেটাকে এখন যে গ্রুপ বি ম্যাটার যিনি সামলাচ্ছেন, বিশ্বজিৎ বসুর মতন বিচারপতি, জাস্টিস বিশ্বজিৎ বসুর মতন বিচারপতি, তিনি একটা মামলা জানুয়ারি মাসে শুনে তিনি এপ্রিল মাসে পাঠিয়ে দিচ্ছেন। তো তার কাছ থেকে নতুন করে কাট অফ ডেটটাকে খণ্ডন করে নতুন কিছু পাওয়া ভীষণ ডিফিকাল্ট। যদি পেয়ে যান তো ভালো, লাগলেই যারা পরবর্তী ক্ষেত্রে মামলা করছে তাদের সুরাহা হবে। বাট আমার মতে ওই জাস্টিস অমৃতা সিনহা একটা অর্ডার দিয়েছিল বলে সেটার জন্য একটু মানে নাড়াচাড়া দিচ্ছে, বাট হওয়াটা খুব অসম্ভব একটা ব্যাপার। দেখা যাক কি হয়। ধন্যবাদ সকলকে।